ইলিশ মাছের গরম গরম তরকারি দিয়ে ভাত খাচ্ছে তিহান। বেগুন আলু দিয়ে করা ইলিশ মাছটা আজকে একটু বেশি স্বাদ হয়েছে। ছেলেকে তৃপ্তি ভরে খেতে দেখে আফিয়া তার প্লেটে আর একটু তরকারি তুলে দিয়ে বললেন, দুপুরে খাসনি তাই না? তিহান অমায়িক হাসল। আফিয়া নিমিষেই বুঝে গেল তার হাসির মানে। গ্লাসে পানি ঢেলে তিহানের সামনে দিয়ে ক্ষুণ্ণ কণ্ঠে বলল, কেন এমন করিস? সবার খেয়াল রাখতে পারিস, অথচ নিজের বেলায় যত অবহেলা। তিহান আবারও হেসে বলল, এটা অবহেলা না মা। দেখো, আমি যদি আজ দুপুরে খেতাম তাহলে কি আর এমন রামক্ষুধা লাগতো বলো? আর এত ক্ষুধা লেগেছে বলেই খাবারটার স্বাদ কয়েক গুণ বেড়ে গিয়েছে। খাবারটা আরও বেশি মজা লাগছে। দুপুরে খেয়ে নিলে তো আর এতটা স্বাদ উপভোগ করতে পারতাম না, তাই না? এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বুঝলা? আফিয়া বিরক্তকর কণ্ঠে তেতে উঠে বলল, হয়েছে, এত বোঝা লাগবে না আমার। তোর এই পটল তোলা কথাবার্তা তোর কাছেই রাখ। আফিয়ার কথা শুনে ভাত চিবানো বন্ধ করল তিহান। ভুরু কুঁচকে তাকিয়ে বলল, পটল তোলা কথাবার্তা মানে? ছেলের প্রশ্নে আফিয়া বোকা হেসে বলল, জানি না, মুখে আসলো তাই বলে দিলাম হাস্য উজ্জ্বল কণ্ঠে। তুমিও না মা, বলে আবারও খাওয়ার মনোনিবেশ করল তিহান। বাস্তবিক প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। পেট ভরে খাওয়া শেষ করে পানির গ্লাসটা হাতে তুলে নিতেই আফিয়া টেবিল গোছাতে গোছাতে বলল, আতিয়াকে বলে এসেছি তোহা আজ আমাদের এখানেই থাকবে। কেন? এমনি ইচ্ছে হলো। তোর সমস্যা হবে? তাহলে থাক। ঢক ঢক করে পানি গিলে নিয়ে আস্তে করে গ্লাসটা টেবিলে রাখল তিহান। তারপর নিচু গলায় বলল, না ঠিক আছে, বলে আগের মতোই শান্ত স্বাভাবিকভাবে হাতটা ধুয়ে রুমে চলে গেল। মনের চাপা খুশিটা নিজের প্রশস্ত বুকের মাঝেই খুব যত্নে চাপা পড়ে রইল। এখনও ঘুমে আছে তোহা, গভীর ঘুমে। শুধু শরীরের ভাব ভঙ্গিটা পরিবর্তন হয়েছে। একটু আগেই গুটিসুটি হয়ে ঘুমাচ্ছিল, আর এখন আষ্টে পিষ্টে তিহানের কোলবালিশ জড়িয়ে ধরে বিছানা জুড়ে ছড়িয়ে ছিটে ঘুমিয়ে আছে। এতক্ষণ ঘুমের কারণে তৈলাক্ত হয়ে গেছে মুখ। থুতনি আর ঠোঁটের ওপরে জায়গাটা বিন্দু বিন্দু ঘাম জমেছে। আঙুলের উল্টো পিঠ দিয়ে খুব সন্দর্পণে ঘামটা মুছে দিয়ে নিষ্পলক দৃষ্টিতে কয়েক মিনিট চেয়ে থাকে তিহান। ঠোঁটের কোণে ছোট্ট হাসির মলিন রেখা। পাশের টেবিল থেকে ফোনটা নয়নের সোফায় যেয়ে শটান হয়ে শুয়ে পড়ল সে। পিঠে ব্যথা করছে, একটু ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু সোফায় ঘুমানো আর না ঘুমানো তার কাছে সমান। আরাম করে শোয়া না গেলে আর কিসের ঘুম? একবার ঘড়িতে চোখ বুলিয়ে ক্লান্ত পরিশ্রান্ত নয়নজোড়া বন্ধ করল সে। কিন্তু দেহ কি আর সেসব নিয়ম মানে? তার অবসন্ন দেহ সোফাতে মানিয়ে নিল একচোট ঘুমিয়ে নেওয়ার জন্য। মস্তিষ্ক শান্ত হয়ে ঘুমে বিভোর হয়ে আসতেই মেয়েলি কণ্ঠে মিষ্টি ডাকে আবারও ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার। কপালে ভাঁজ ফেলে চোখ খুলতেই আবছাভাবে তোহাকে দেখতে পেল সে। তার দিকে ঝুঁকে গিয়ে নিচু স্বরে ডাকছে, তোহা। তিহান ভাই, আপনি খাটে গিয়ে ঘুমান, আপনার কষ্ট হচ্ছে এখানে। কপালে ভাঁজ আরও খানিকটা গাঢ় হলো তিহানের। কণ্ঠে ধমকের রেশ তুলে সে বলল, তোকে কি আমার কষ্ট হিসেব করতে বলেছি? বেশি কথা না বলে যা তো, জ্বালাস না, বলে চোখ বুঝতে নিল তোহা। আবারও বলে উঠল, আমাকে বকা দিচ্ছেন? দেন, তবুও খাটে যেয়ে ঘুমান। সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। তিহু, সিরিয়াসলি আমি চর বসিয়ে দেব তোকে। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। তাদের কথোপকথন আরও বাড়ার আগেই আফিয়া কণ্ঠ শোনা গেল। তা শোনা মাত্রই তোহা দ্রুত সরে গিয়ে তিহানের থেকে নিরাপদে দূরত্বে গিয়ে দাঁড়ালো। সেকেন্ডের মাঝে গলা বাড়িয়ে তিহানকে ডাকতে ডাকতে সেখানে উপস্থিত হলো আফিয়া। ততক্ষণে উঠে বসেছে তিহান। তার
চোখজোড়া ঘুম ঘুম হলেও বার কয়েক পিট পিট করে পলক ফেলে সেটাকে লুকিয়ে ফেলেছে সে। গলা ঝেড়ে সাবলীন কণ্ঠে বলো মা, কোনো দরকার? আফিয়া কিঞ্চিত হেসে বলল, আসলে বাবা, তোহা তো বেগুনে অ্যালার্জি, ইলিশের তরকারি ও খেতে পারে না। আমি তো ভুলে গিয়েছিলাম, আর ফ্রিজও মুরগি টুরগি কেনা নেই যে রেঁধে দিব। তোর বাবা তো কাল সকালে বাজারে যাবে, 9:30 বাজতে চলল। ওর ক্ষুধা পেয়েছে নিশ্চয়। তুই একটু কষ্ট করে ওর জন্য মোড়ের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আয়। তোয়া এতক্ষণে নীরব দর্শকের মতো সব শুনল। এ পর্যায়ে এসে আপত্তি করে বলো, না না খালামণি, দরকার নেই। আমি এখন এমনি বাসায় যাব। বাসায় যেয়ে খেয়ে নিব, চিন্তার কিছু নেই। তোকে বাসায় যেতে দিলে তো যাবি। তোর মাকে বলে এসেছি আমি, আজকে এখানেই থাকবি। তোহা কাতর নয়নে তাকালো। এই ক্লান্ত শরীরে তিহান আবার মোড় পর্যন্ত যাবে বিরিয়ানি আনতে? ভাবতেই মনটা খারাপ হয়ে গেল তার। মিনমিন কণ্ঠে আফিয়ার দিকে চেয়ে সে বলল, তিহান ভাই তো খুব বলার আগেই তিহান জোরালো কণ্ঠে ঝাড়ি দিল, তুই অনেক বেশি কথা বলিস তিহু। চুপ করে বসে থাকতে পারিস না? যত সব বলে ড্রেসিং টেবিল থেকে মানিব্যাগটা পকেটে ভরে বেরিয়ে যেতে যেতে জিজ্ঞাসুর কণ্ঠে বলল, আর কিছু খাবি? মৃদু গতিতে দুপাশে মাথা নাড়ালো তোহা। তিহান আর কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে পড়ল। তিহান বেরিয়ে যেতে আফিয়া বসল তিহানের বিছানায়। তোহাকে পাশে বসে মুহূর্তেই নানা আলাপের আড্ডায় জুড়ে দিল সে। কোনো রকম ঠেসে ঠুসে এক প্লেট বিরিয়ানি খেয়ে হাঁফিয়ে উঠছে তোহা। হাত ধুয়ে যেয়ে তিহানের বিছানায় বসতেই তিহান ফোন থেকে চোখ সরিয়ে বলল, আবার এখানে কেন? যা, তোর জন্য বরাদ্দ রুমে যা। তোহা নির্বাক ভঙ্গিতে চেয়ে হাই তুলে বলল, খালামণি তো এখানে বসতে বলল। তিহান ভুরু কুঁচকে তাকালো। প্রশ্ন করার আগে আফিয়া এসে বলল, তুই ড্রয়িং রুমে ঘুমাতে পারবি না তিহান? গেস্ট রুমটা তো পরিষ্কার করা হয়নি, ধুলো ঠুলো জমে আছে। তাছাড়া কাল দেখলাম ফ্যানটাও নষ্ট হয়েছে। তপ্ত শ্বাস ছাড়ল তিহান। মৃদু হাসার চেষ্টা করে বলল, পারবো মা, তুমি নিশ্চিন্তে যে ঘুমাও। আফিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রস্থান করতে উঠে দাঁড়ালো তিহান। ধীর পায়ে এগিয়ে গিয়ে তোহার পাশ থেকে বালিশটা নিয়ে গিয়ে অনেকটাই কাছাকাছি এসে বলল দুজনে। তোহা থমকালো। শ্বাস আটকে তিহানের দিকে তাকাতে তার জল ঘোর লাগা চাউনি বিপরীত দৃষ্টি নেমে গেল তার। তিহান আরও একটু কাছে এসে নেশাক্ত কণ্ঠে বলল, এমন এ ঘরে ঘুম হবে না আমার। তোমার শরীরে তীব্র মেয়েলি ঘ্রাণটা একদম মস্তিষ্ক নিউরনে গিয়ে ঠেকেছে। আজ তো নয়, বরং আগামী 2 দিনও এ ঘরে ঘুমানো অসম্ভব, একেবারেই অসম্ভব। ঘুমহীন চোখজোড়া মেলে রাতজাগা নিশাচর পাখির মতো তাকিয়ে আছে তোহা। সন্ধ্যাবেলা এত ঘুমিয়েছে যে এখন কোনো ক্রমেই ঘুম আসছে না। অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করে শেষমেশ উঠে বসল তোহা। চুলগুলো কোনো রকম পেঁচিয়ে হাত খোপা করে বিছানা থেকে নামলো। আসার সময় খোলা চুলে এসেছিল বিধায় চুলের কাঁটাটা সঙ্গে আনেনি। খোপা আলগা হয়ে আসছে বারবার। অন্ধকারে গুটি গুটি পায়ে ফেলে ওয়াশরুমে ঢুকল সে। ওয়াশরুমে আলো জ্বালিয়ে মুখে 3-4 বার পানি ঝাটকা দিয়ে বেরিয়ে আসলো। মুখ মোছার জন্য কিছু নেই। গায়ের ওড়নাটা খসখসে জর্জেট কাপড়ের। এটা দিয়ে মুখ মুছলে চামড়া ঘষা লাগে খুব। ঘরের লাইট জ্বালায়নি যদিও, দরজা ফাঁক দিয়ে আলো দিয়ে তিহানের ঘুম ভেঙে যায় এই ভয়ে। মুখ না মুছেই আস্তে করে শব্দহীনভাবে রুমে দরজাটা খুলল সে। ড্রয়িং রুম জুড়ে নীল আলো, ডিম লাইটে ছড়াছড়ি। কেমন ভুতুড়ে একটা পরিবেশ। বড় সোফাটা শটান হয়ে শুয়ে আছে তিহান। মাথার পিছনে বালিশটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বালিশের জায়গাটা দখল করে রয়েছে তার বাঁ হাত। মাথার নিচে বাঁ হাত দিয়ে শুয়েছে সে। লম্বা দেহ জায়গা হয়নি সোফায়। পা জোড়া সোফার
ছেড়ে বেরিয়ে গেছে অনেকটাই। তোহা পা টিপে টিপে এগিয়ে যায়। তিহানের ফর্সা চেহারায় নীলাভ আভাস যেন ক্ষণে ক্ষণে তার অতি আকর্ষণীয় চেহারা আরও বেশি আকৃষ্ট করে তুলছে। খাড়া নাক, গালে দাড়ি, বাম গালের মাঝ বরাবর একটা বাদামি তিল, আর তাকিয়ে থাকলে সে গাঢ় ধূসর চোখের মণি, সব মিলে এক অন্যরকম স্বপ্নপুরুষ। তোহার ঠোঁট এলিয়ে হাসল, হাতের তর্জনী দিয়ে হালকা স্পর্শ গালের তিলটা ছুঁয়ে দিল। মেঝের বালিশটা উঠে অনেকটা ঝুঁকে গিয়ে এক হাতে তিহানের ঘাড়ে ঢুকে আলতো করে মাথাটা উঠিয়ে বালিশটা নিচে নিলেই বাঁধল বিশাল বিপত্তি। তার খোপা খুলে গিয়ে পুরো চুল বিছিয়ে পড়ল তিহানের মুখের উপর। মুখ দিয়ে আ শব্দটা বের করতে নিয়েই থেমে গেল তোহা। ঠোঁট কামড়ে ধরে বালিশটা নিচে দিয়ে তিহানের মাথাটা রাখতে তিহান ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, চুলগুলো সরাতে হোক। তোকে কি আমি বলেছি বালিশ দিতে? তোহা আঁতকে উঠল। হৃদয়স্পন্দ যেন থেমে গেল কিছু সময়ের জন্য। ঠোঁটটা আরও জোরে কামড়ে ধরে আস্তে করে চুলগুলো সরিয়ে উঠে যেতে নিলে তিহান তার হাত ধরে আটকে দিয়ে চোখ মেলে বলল, জাস্ট চুলগুলো সরাতে বলছি, তোকে সরতে বলিনি। তোহা হতবিহ্বল বিচলিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ ভেজা মুখের পানি চুইয়ে টুপ করে তিহানের চোখের পাতার ওপর পড়তে ধ্যান ভাঙে তার। চাপা গলায় সে বলল, ছাড়ুন। তিহান ছাড়ল না, বরং পকেট থেকে একটা চাবি বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে চোখের দৃষ্টি আরও খানিকটা গম্ভীর করে বলল, আলমারির বাঁ দিকে 2 নাম্বার ড্রয়ারে তোর চুলের কাটা রাখা আছে। রুমে যেয়ে চুল বেঁধে নিবি। খোলা চুলে ঘুমাবি না, খবরদার। বলে তোহা হাতটা ছেড়ে দিল। সে মাথার বালিশটা ঠিক করে দিয়ে কপালে হাত ঠেকে পুনরায় চোখ বন্ধ করে বলল, শোন, বলেন, চুলে কি শ্যাম্পু দিস নাকি অ্যালকোহল? ঘোর লাগা জড়ানো কণ্ঠে কৌতূহল নিয়ে বলল তিহান। তোহা উত্তর দেয় না। নিরুত্তর ভঙ্গিতে তিহানের বাহুর নিচে থেকে ওড়না আটকে পড়া অংশটা টেনে নিয়ে দ্রুত পায়ে ঘরে যেয়ে দরজা আটকে দেয়। ঘরে যেয়েই লাইট জ্বালালো তোহা। হাতের মুঠে থাকা চাবিটা দিয়ে আলমারি খুলে বাম দিকের ড্রয়ারটা খুলতে নজর এলো তিহানের বেশ দামি ব্র্যান্ডের কিছু হাতগড়ি বক্স। ভিড়ে খুব যত্নের সহিত একটা চুলের কাটার সাইড করে রাখা আছে। কপাল কুঁচকে সেটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেই মনে পড়ল এটা সে হারিয়েছে প্রায় বছরখানেক হবে। তবে কবে হারিয়েছে সেটা মনে নেই। আরও কয়েকবার কাটাটা নেড়ে চেড়ে দেখে নিয়ে মুচকি হেসে সেটা আগের জায়গায় রেখে দিল তোহা। এত যত্নের সাথে রাখা জিনিসটা আবারও নিজের অযত্নের মাঝে হারিয়ে ফেলা ঝুঁকিটা নিল না আর। আলমারিটা আটকে দিয়ে আশেপাশে তাকায় তোহা। তিহান তাকে বলছে চুল বেঁধে ঘুমাতে, বলেনি যে এই কাটা দিয়েই চুল বাঁধতে হবে। শুধু চুল বাঁধলেই হবে, তা সে যাই দিয়ে বাঁধুক না কেন। চুলগুলো উঁচু করে খোপা করে টেবিলে রাখা কলমদানি থেকে 2টো কলম ঢুকিয়ে শক্ত করে আর আটকে ফেলে তোয়া। এই কাজে একেবারে পাকা হাত তার। সারা রাত বালিশের সাথে যুদ্ধ করলে এ খোপা খুলবে না। খিচুড়ির গন্ধে মৌ মৌ করছে পুরো ফ্ল্যাট। সকাল থেকেই ঝিরিঝিরি বা মাঝারি বেগের বৃষ্টি হচ্ছে। সরকারি ছুটিতে কলেজ বন্ধ। আজকে কি দিবস জানি আছে। সকাল সকাল এসে শাওয়ার নিয়ে চুল শুকানোর জন্য ফুল স্পিডে ফ্যান ছেড়ে ফোন নিয়ে বিছানায় বসেছে তোহা। বাজে প্রায় 10:30। আতিয়া ভুনা খিচুড়ি বানানো শেষ প্রায়। এখন সে ব্যস্ত ইলিশ মাছ ভাজাতে। ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা এ বাড়ির সকলেরই প্রিয় খাদ্য। বৃষ্টির দিন হলে প্রায়শ এটা রান্না করে সে। গরম গরম ইলিশ ভাজাগুলো কড়াইতে তুলতে তুলতে সে হাঁক ছাড়ল। তোহা খাবারগুলো টেবিলে নিয়ে সাজাতো। আসছি বলে উঠে দাঁড়ায় তোহা।
চুল শুকিয়ে এসেছে প্রায়। ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে। সব শেষে পিস করে কাটা লেবু নিয়ে এসে রাখতে কলিং বেল বেজে ওঠে। দ্রুত পায়ে যে দরজা খুলতেই দেখে তিহান দাঁড়িয়ে আছে, পরনে খয়েরি রঙের গেঞ্জি আর কালো ট্রাউজার, চুলগুলো ব্রাশ করা সুন্দর মতো। সর সামনে থেকে, এমন সং সেজে দাঁড়িয়ে আছিস কেন? তোহা সরে দাঁড়ালো না, বরং এক কদম এগিয়ে এসে রাস্তা আটকে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, আমাকে আপনার কোন দিক দিয়ে সং মনে হচ্ছে তিহান ভাই? তিহান জ্বালাময়ী হাসি হেসে বলে, আপাতত সব দিক থেকেই। শুনেছিস? এবার সর, নয়তো দেবো এক থাপ্পড়। আপনি কথায় কথায় আমাকে থাপ্পড় দিতে চান কেন? আমার গালটা কি আপনার নিজস্ব সম্পদ? তিহান উত্তর দেবার আগে আতিয়া চেঁচিয়ে বললেন, তিহান এসেছে তোহা, ওকে তাড়াতাড়ি টেবিলে বসাতো, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। সে কখন ডেকেছি। একরাশ বিরক্ত আর রাগ নিয়ে পথ ছেড়ে দাঁড়ায় তোহা। তিহান ধীরগতিতে জুতো খুলে পাশে রেখে গিয়ে যাওয়ার আগেই তোহার কানে ফিসফিসে বলে, শুধু গাল নয়, পুরো তুমিটাই আমার নিজস্ব সম্পদ। বলে আর এক মুহূর্তের সময় নষ্ট না করে হন হন করে হেঁটে টেবিলে যে বসে সে। আতিয়া নিজেই এসে তার প্লেটে খাবার তুলে দেয়। তোহাকে উদ্দেশ্য করে বলে, তুইও বসে পড়, আমার রান্না আছে। ছেলেটা একা একা বসে খাবে নাকি? আতিয়া কথাটা বলতেই তার দৃষ্টি অগোচরে নিজের পাশে চেয়ারটা টেনে দেয় তিহান। আদেশসূচক চোখে ইশারায় তোহাকে সেখানে বসতে বললে তোহা বিনা বাক্য ব্যয়ে চুপচাপ সেখানে বসে পড়ে। তুর্য আর খালু কোথায় খালামণি? তুর্য বোধ হয় এখনও ঘুমাচ্ছে, রাত জেগে পড়াশোনা করতেছে তো, তাই আর ডাকিনি। যখন উঠবে তখন খাবে। আর তোর খালু গিয়েছে কোনো কাজে, ছুটির দিনেও তার কাজের শেষ নেই। তিহান মৃদু হাসল। তাদেরকে খাবার দাবার বেড়ে দিয়ে ব্যস্তভাবে আবারও রান্নাঘরে ছুটল আতিয়া। বাড়ির কাজে সেই মহিলাটা সাহায্য করে, সে আজকে আসেনি, সেজন্যই কাজের ভারটা আজ একটু বেশি। খুব মনোযোগ দিয়ে ইলিশের কাঁটা ছাড়ানোর চেষ্টা করছে তোহা। সবসময় আতিয়া তার মাছের কাঁটা বেছে দেয়, কিন্তু আজ কাজের চাপে সে সেটা করতে পারছে না। তোহাও আগ বাড়িয়ে ডাকেনি। অনেকক্ষণ বাদে ব্যর্থ হয়ে সে যখন মাছের টুকরা সাইডে রেখে প্লেটে ডিম ভাজা তুলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই অনেকগুলো কাঁটা বেছে মাছ তার প্লেটের কোণায় রাখে তিহান। তোহা বিস্মিত নয়নে তাকাতেই সে নিজের খাবার চিবাতে চিবাতে বলে, চুপচাপ খাবি, বেশি কথা বলবি না। এতগুলো লাগতো না তো, আমি এত খাই না, দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলো তোহা। তিহান এক পলক তাকিয়ে স্বাভাবিক গলায় বলো, তুই কতটুকু খাস আর খাস না আমার জানা আছে, তোর বলতে হবে না। তবে এখন প্লেটে যতগুলো খাবার রাখা আছে সবগুলো না শেষ করলে। এইটুকু বলেই চোখ রাঙায় তিহান। তোহা কিছুক্ষণ বিড়বিড় করে বাধ্য মেয়ের মতো পুরো খাবারটা শেষ করে। তিহান যে এতক্ষণ নিজের খাবার শেষ করে তাকে পর্যবেক্ষণ করতেছিল, ব্যাপারটা তার নজরে আসেনি। খাবার শেষে পানির গ্লাস হাতে নিতেই তার মুখের সামনে ইলিশ মাছের বড় এক টুকরো ডিম তুলে ধরে তিহান। নির্বিকার ভঙ্গিতে বলে, হাঁ কর। এই ডিমটা আফিয়া নিজে তিহানের প্লেটে তুলে দিয়েছিল। ইলিশ মাছের ডিম তিহানের খুব বেশি পছন্দ, তাই আর এইটুকু ডিম হয়েছে আজকে মাছটায়, তাই সেটা তিহানকেই দিয়ে দিয়েছে আফিয়া। মুখটা একটু সরিয়ে নেয় তোহা, ইতস্তত কণ্ঠে বলে, না, এটা আপনি খান। তিহান তার ঠোঁটের সাথে টুকরোটা ঠেকিয়ে ধরে বলল, আমি হাঁ করতে বলেছি কিন্তু। তিহু নিচু কণ্ঠে গর্জে উঠল তিহান। এবার ছোট করে মুখ খুলল তোহা। নিমিষে পুরো ডিমটা তার মুখে ঢুকিয়ে দিয়ে ছোট্ট করে শ্বাস ফেলল তিহান। তারপর উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এসে আতিয়াকে বলে চুপচাপ দরজার দিকে পা বাড়ালো। মাথার উপর
প্রখর সূর্যতাপ জ্বলন্ত আগুনের মতো উত্তাপ ছড়িয়ে দিচ্ছে সূর্য। তোহার কলেজ ছুটি হয়েছে প্রায় 20 মিনিট আগে। ব্যস্ত নয়নে বারবার ঘড়ি দেখছে তিহান। পরক্ষণে মাথা তুলে অস্থির দৃষ্টিতে চোখ বুলিয়ে যাচ্ছে গেটের এপার থেকে ওপার। এই গরমের মধ্যে তার পরনে ফুল হাতা সাদা শার্ট। অফিস থেকে এখানে এসেছে সে। তাড়াহুড়োয় শার্টের হাতটা গুটিয়ে নেওয়া খেয়ালটাও হয়নি। ঘাড় গলা ঘেমে নিয়ে একাকার। মেয়েটা এখনও বের হচ্ছে না কেন? এত দেরি হয় নাকি? ক্লান্তির চোখ বন্ধ করে মুখ ফুলে কয়েকবার জোরে জোরে শ্বাস ছাড়ল তিহান। এরপর চোখ মেলতেই তোহাকে বের হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত পায়ে হেঁটে এগিয়ে গেল সে। তোহার কাঁধ থেকে বই খাতা ভরা ভারী ব্যাগটা নিজের হাতে নিয়ে তপ্ত কণ্ঠে বলল, এত দেরি করলি কেন? আমি কি তোর পার্সোনাল ড্রাইভার যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব? ইডিয়েট। কপালে ভাঁজ ফেলে তাকালো তোহা। প্রত্যুত্তরে কিছু বলতে যেও তিহারের ঘামের ভেজা শার্টের দেখে চুপ হয়ে গেল সে। মনে মনে ভাবলো আসলে বেশি দেরি হয়ে গিয়েছে, আরও একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল। অনুসূচিত নিচু কণ্ঠে সে বলল, সরি। এক পলক তাকালো তিহান। চোখে মুখে স্পষ্ট মন খারাপের ছাপ ফুটে উঠেছে তোহার। মনে মনে হাসল তিহান। তারপর মুখ বাঁকিয়ে হাতের বাহুতে কপালে ঘামটুকু মুছে দিয়ে হাত বাড়িয়ে তোহার দিকে মেলে দিয়ে নরম গলায় বলল, আয়। তোহা ক্ষীণ হেসে শক্ত করে তার হাতটা জড়িয়ে ধরেছে। সামনের দিকে পা বাড়া তিহান। তার সাথে পা মিলিয়ে তোহা হাঁটতে শুরু করেছে। গাড়ি সামনাসামনি যেতেই পা দুটোকে থমকে দাঁড় করিয়ে দেয় তোহা। তিহানকে আটকানোর জন্য তার হাতে টান দিতে তিহান ঘাড় ফিরিয়ে বিরক্তকর কণ্ঠে বলে, কি হয়েছে তিহু? তোহা দৃষ্টি সামনে থাকা আইসক্রিমওয়ালার দিকে। তিহানের ডাকে সেই আবদার মাখা মিষ্টি কণ্ঠে বলল, কিনে দিবেন না প্লিজ? তোহা দৃষ্টি অনুসরণ করে আইসক্রিমওয়ালার দিকে চোখ পড়তেই তিহান গম্ভীরভাবে বলল, একদম না। এই গরমের মধ্যে হুট করে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। চুপচাপ মুখ বন্ধ করে সামনে হাঁট। তোহা দৃষ্টি ছোট করে কাতর কণ্ঠে বলল, তিহান ভাই, এটা খেলে কিছু হবে না। তিহু। তিহানের ধমকে কাজ হয় না। তোহা আবার বলে ওঠে, প্লিজ। হার মানে তিহান। দীর্ঘশ্বাস ফেলে তোহাকে আইসক্রিমওয়ালার কাছে নিয়ে যেয়ে ছোট্ট করে বলে, কোনটা খাবি জলদি নে। তোহা মুচকি হেসে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম তুলতে নিতেই তিহান টাকাটা মিটিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, এটা যে নিলি খেতে পারবি, মাখিয়ে ফেলবি তো জামা কাপড়। ততক্ষণে আইসক্রিমের কাগজটা খুলে ফেলল তোহা। ছোট একটা কামড় দিয়ে সে ধীর কণ্ঠে বলে, মাখবেন না। তিহান অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। একটু পর কী হবে সেটা তার অজানা নয়। গাড়িতে বসে আছে তারা। গাড়ি চলছে আপন গতিতে। এসি বাতাসে ঘাম শুকিয়ে গেছে তিহানের। চোখে ক্লান্তি ভাবটা কেটেছে অনেকটা। রাস্তার জ্যামে একটু পরপরই থেমে যাচ্ছে গাড়ি। তিহানের কপালে বিরক্তকর ভাঁজ। আজকে ড্রাইভার আঙ্কেলকে নিয়ে আসেনি, অগত্যা তাকেই ড্রাইভ করতে হচ্ছে। তোহার আইসক্রিমটা অর্ধেক খাওয়া শেষ না হতেই গলে যেতে শুরু করেছে। দ্রুত সেটা চেটেপুটে খেতে গিয়ে ইতিমধ্যে ঠোঁটে কিছু অংশ মাখিয়ে ফেলেছে সে। কয়েক মিনিট যেতে না যেতেই একটা বড় অংশ গলে পড়ে যেতে নিলেই দ্রুত গাড়ি ব্রেক করে তোহার থুতনির নিচের অংশে হাত পাতে তিহান। ফলস্বরূপ তিহানের হাতের ওপর পড়ে আইসক্রিমের টুকরোটা। সঙ্গে সঙ্গে আরও 2-3 ফোঁটা আইসক্রিম তার শার্টের কলারে ওপর পড়তে তোহা আঁতকে উঠে বলে, আরে কি করছেন? হাত সরান, শার্ট মেখে যাচ্ছে তো। তিহান উত্তর না দিয়ে জানালা দিয়ে হাতের আইসক্রিমটা ফেলে দিয়ে গাড়ির সামনে ড্রয়ার থেকে পানির বোতল বের করে তেতো কণ্ঠে বলে, কি যে করিস তিহু, দরজাটা খুলতো। হাতটা ধুয়ে দে। পরিষ্কার হাতটা দিয়ে ঠেলে দরজা খুলে তোহা। তিহান ঝুঁকে গিয়ে পানির বোতল খুলে যত্ন করে তোহার হাত ধুয়ে দিয়ে বোতলটা তোহার হাতে দিয়ে বলে, পানি ঢাল। তোহার মুখ গোমড়া করে তিহানের হাতের ওপর পানি ঢালে। হাতটা পরিষ্কার হলে ফকফকে সাদা শার্টের হাতাটাতে চকলেট কালারের দাগগুলো লেগে থাকে। তিহান আবারও সিটে বসে তোহার হাত থেকে বোতলটা নিয়ে আগের জায়গায় রেখে দেয়।
তিহানের হাতার দিকে তাকিয়ে তোহা মৃদু কণ্ঠে বলে, আমাকে বাসায় দিয়ে আপনি এখন অফিসে যাবেন না? হ্যাঁ, কেন? তাহলে শুধু শুধু হাতার দাগগুলো লাগালেন কেন? কেমন দেখাচ্ছে? তিহান তৎক্ষণাৎ কোনো উত্তর দেয় না। তবে তোহাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার আগ মুহূর্তে তার চোখের নিচে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলে, তোমার থেকে ইম্পর্টেন্ট কিছু নাই, অন্তত এসব বিষয় তো নয়, মনে রেখো। আচ্ছা, আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো আপনার এই গল্পের প্রতি অনুভূতিটা কেমন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।